আপু, বাবা তোকে বিক্রি করে দিয়েছে। আজ রাতে একটা লোকে তোকে নিতে আসবে বলে আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রায় কেঁদে ফেলল আমারই ছোট বোন জয়ী। আমি আমার 16 বছরের নিষ্পাপ বোনটির ভেজা চোখের দিকে তাকালাম। আমরা গরিব, আমরা এতটাই গরিব যে দুটো ময়লা ছেঁড়া কাপড় আমরা চার বোন পালাক্রমে ভাগাভাগি করে পড়তে হয়। আজ আমি আর জয়ী কাপড় পরেছি তো আমাদের বাকি দুই বোন ঘরের ভিতরে প্রায় 30 হাত গভীর গর্তের ভেতরে দিনপাত করবি, যাতে ওদেরকে এই অবস্থায় কেউ দেখতে না পায়। কাল আবার আমরা গর্তে ঢুকবো, তখন পরনের কাপড় বাকি দুইজনকে দিয়ে অন্ধকার গর্তের ভিতর নিজেদেরকে ঢেকে রাখবো আমরা। পরের দিন আবার আমরা বেরিয়ে আসার পালা। এদেশের ফসল হয় না বহুদিন, বৃষ্টির অভাবে মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে আছে। জল নেই, খাদ্যশস্য নেই, পর্যাপ্ত ছায়া নেই, বৃক্ষ নেই, শুধু ধুধু খোলা মাঠ চারিদিকে। দুপুরে সূর্যের আলোয় যখন মাথার উপর, তখন উত্তপ্ত বালির উপর পা রাখলে পায়ের পাতা ফোসকা পড়ে যায়। আমাদের এই দেশ আগে এমন ছিল না। এক সময় আমাদের বাবা নিজ হাতে এ জমিতে ফসল ফলাতেন। আমাদের নিজেদের চাকর বাকর ছিল, ওরা মাঠে ফসল কাজ করত, ফসল কেটে দিত, পশু পাখির দেখাশোনা করত। কিন্তু কয়েক বছর আগে এদেশে খরা পড়ল, দেখা দিল দুর্ভিক্ষ, চাকর বাকররা সব খাবার না পেয়ে পালিয়ে গেল। অসুখে পড়ে আমাদের মা মারা গেলেন, আর আমাদের বাবা নিজের বাপদাদার ভিটা কামড়ে রয়ে গেলেন এখানে। তার সাথে থেকে গেলাম আমরা চার বোন। এখন ভাঙাচোরা ঘর ব্যতীত আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ঘরে খাবার নেই, পরনে পোশাক নেই, শুধু মোটা দুটো সুতির কাপড় আছে, যা আমরা চার বোন ভাগ করে পড়ি। এদেশে দুর্ভিক্ষ হওয়ার পর থেকে মানুষজন কেমন নিঃস্ব হয়ে গেছে। লোকজন নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করতে করতে এখন নিজেদের বউ আর ঘরের মেয়েদেরকে বিক্রি করতে শুরু করছে। আমাদের ঘরে অভাব এসেছে বহুদিন আগে, তখন থেকে আমাদের গরিব বাবা সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু এই বৃষ্টিহীন অনুর্বর মুলুকে ফসল ফলানোর জন্য সব ধরনের ব্যর্থ চেষ্টা করতে করতে বাবা একদিন হাল ছেড়ে দিয়ে বললেন, আর না, এখন এই ভিটেমাটি বিক্রি করে এদের ছেড়ে চলে যাব। কিন্তু এই অনুর্বর জমি কিনবে কে? এই জমি কিনে করবেটা কি মানুষ? খদ্দের না পেয়ে জমি জায়গা ফেলে গাঠরি বোচকা মাথায় তুলে বেরিয়ে পড়েছিলাম আমরা। 2 দিন 2 রাত অক্লান্ত হাঁটাহাঁটি করেছিলাম সকলে, কিন্তু যেদিকেই যাই একই অবস্থা। জলের অভাবে শুকনো পড়ে আছে মাঠের পর মাঠ। জল নেই, তাই ফসলও নেই, খাবারের মতো কিছু অবশিষ্ট নেই এখানে। কেউ গাছের পাতা ছিঁড়ে খাবে এমন গাছও খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে দূর দেশ থেকে বাণিকেরা আসে, ওরা পশুর গাড়িতে করে শুকনো খাবার নিয়ে আসে। খাবারের বিনিময়ে এটা ওটা কিনে নিয়ে যায়। অসহায় মানুষের পেটের জ্বালায় সামান্য খাদ্যের বিনিময়ে মূল্যবান জিনিসপত্র দিয়ে দেয়। দিতে দিতে অবস্থা এমন হয়েছে যে এমন খাবারের বিনিময়ে ঘরের বউ ও মেয়েদেরকে বিক্রি করতে শুরু করেছে ওরা। আমাদের যা ছিল সব বিক্রি হয়েছে অনেক আগেই। বিনিময়ে যা খাবার পেয়েছিলাম তা ফুরিয়েছে আজ 3 দিন। 3টে দিন আমরা না খাওয়া, জলের অভাবে গোসল করি না আজ 1 মাসেরও বেশি। গোসল করতে হলে অনেক দূরে হেঁটে যেতে হয়। ভোরের বেলা আলো ফুটবার আগে বেরোলে ওখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যেত। অতদূর হেঁটে গেলে ছোট্ট একটা জলের ফোয়ারা দেখা যায়। এমন শুকনো ফাটা জমিতে জলের ফোয়ারা কিভাবে আসতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। তবে এই ফোয়ারা থেকে জল সংগ্রহ করি আমরা। মাসে 2বার জল সংগ্রহ করা হয়। একবার আমরা আসি 2 বোন, পরের বার অন্য 2 বোন এসে জল নিয়ে যায়। এভাবে চলছিল জীবন, কিন্তু খাদ্যের অভাবে আমাদের জীবনটা এবার থমকে দাঁড়াতে যাচ্ছে। আজ 3 দিন আমরা না খাওয়া, ঘরের বিক্রি করার মতো কিছুই নেই। আছে শুধু আমার মৃত মায়ের সামান্য কিছু গয়না, আর আছি আমরা চার বোন। বাবা কি তবে গয়না রেখে আমাদেরকে বিক্রি করে খাওয়াবেন বলে ঠিক করেছেন? আমি আমার 16 বছরের বোনটির দিকে তাকালাম। বোনটি আমাকে ফের জানালো, বাবা তোকে বিক্রি করে দিয়েছে। বণিক আজ রাতে তোকে নিয়ে যাবে বলে হাত উঁচু করে দেখালো আমাকে। ওর হাতে সামান্য শুকনো খাবার, সেটা দেখিয়ে বলল, এই খাবারের বিনিময়ে বাবা তোকে বিক্রি করে দিয়েছে। এই খাবার আমি খাই কিভাবে আপু? শেষ পর্যন্ত তোকে বিক্রি করে ক্ষুধা নিবারণ করতে হলো আমাদেরকে। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, কাঁদিস না রে পাগলি। আমরা মেয়ে মানুষ, অবস্থা ভালো থাকলে আমাদেরকে একদিন অন্যের ঘরে চলে যেতে হবে। অবস্থা ভালো থাকলেও তো বাবা একদিন আমাকে বিয়ে দিত। দিত কিনা বল? দিত। সংক্ষেপে জবাব দিল জয়ী। এই তো বুঝছিস, তুই ধরে নে, আজ আমার বিয়ে হয়ে গেছে। আজ আমি আমার বরের সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। জয়ী বোধহয় কথাটা মানতে পারল না, তাই সে নিঃশব্দে মা হারানোর মেয়ের মতো কাঁদতে লাগলো। এদিকে গর্ত থেকে বাকি 2 বোন চাপা স্বরে আমায় ডাকছে, আপু, এই আপু, আপুরে। জয়ী হয়তো ওদেরকে খবরটা বলে দিয়েছে, তাই এতটা উতলা হয়ে ডাকছে ওরা।
আমার নিজের চোখের জল মুছে নিয়ে হাসি মুখে খাঁজ কাটা গর্তের দিকে নামতে শুরু করলাম। দুই বোন আমাকে পেয়ে প্রায় একসঙ্গে উঠে বলল, আমাদের কি আর কোনোদিন দেখা হবে না আপু? আমি আমার ছোট বোনের দিকে তাকালাম। ওদের একজনের বয়স 13 আর একজনের 10। দুজনে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কে বলেছে আর দেখা হবে না? অবশ্যই হবে। আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি শীঘ্রই সেখান থেকে পালিয়ে আসবো তোদের কাছে। জয়ী গর্তে নেমে এসে আমার হাতে এক টুকরো কাপড় দিয়ে বলল, এটা বণিক দিয়েছে, পরে নে। তোকে নিয়ে যাবার জন্য বাইরে পালকি দাঁড়িয়ে আছে। আমি অন্ধকার গর্তে দাঁড়িয়ে পরনে মোটা সুতি কাপড়টা খুলে বণিকের দেওয়া কাপড়টা পরে নিলাম। তিন বোন আমাকে জড়িয়ে ধরে বলল, আর কোনোদিন আমরা তোকে দেখব না রে আপু। আমি হাসি মুখে বললাম, অবশ্যই দেখবি, আমি শীঘ্রই পালিয়ে আসবো। কথাটা হাসি মুখে বললেও আমার চোখে যথেষ্ট জল জমে আছে, সেটা অন্ধকারে দাঁড়িয়েও বুঝতে পারলো ওরা। জয়ী আমার হাত টেনে ধরে বলল, তোকে বিক্রি করে যে পরিমাণ খাবার পাওয়া গেছে তাতে হয়তো 2 মাস চলে যাবে। এরপর বাবা আমাকে বিক্রি করে দেবে, তখন তুই ফিরে এসে আমাকে পাবি না রে আপু। এই কঠিন সত্যের বিপরীতে আমি আর কিছু বলতে পারলাম না। চোখের জল মিচে খাঁজ বেয়ে উপরে উঠে গেলাম। বাবা ঘরের এক কোণে আসামির মতো দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি মাথা নিচু করে বললেন, তোর মায়ের গহনা আমি বিক্রি করতে পারিনি মা। ওগুলো বিক্রি করার আগে আমার যেন মরণ হয়। ওগুলো বিক্রি করতে হবে না বাবা, তার আগে তোমাদের দিন ফিরবে, দেখে নিও। বলে বেরিয়ে পড়লাম। জয়ী ভুল বলেছিল, বাইরে পালকি নেই, বরং পশুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে একটি ছোট্ট লণ্ঠন জ্বলছে। গারোয়ান পেছন থেকে পিটপিট করে আমাকে দেখছিল। আমি গাড়িতে উঠে বসতেই পশুর গায়ে আঘাত লাগলো। ওরা সঙ্গে সঙ্গে পশুটি চলতে শুরু করলো। গাড়িটি আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমি জানি না। আমি যাত্রা করছি সম্পূর্ণ অচেনা এক গন্তব্যের দিকে। পিছনে ফেলে যাচ্ছে আমার মায়ের শেষ অস্তিত্ব, আমার গরিব বাবা, আমার দুঃখী 3 বোন, আর এই জলহীন শস্যহীন মুলুক। পেছনে ফেলে যাচ্ছি আমার জীবনের 19টি বছর। দূরে, অনেক দূরে দাঁড়িয়ে ভেজা চোখে আমার চলে যাওয়া দেখছেন গরিব বাবা। তার পাশে দাঁড়িয়ে আমার হতভাগী বোন জয়ী। বাকি 2 বোন কাপড়ের অভাবে গর্তে লুকিয়ে আছে। একজন হয়তো আমার ফেলে আসা মোটা সুতির কাপড়টা পরে দৌড়ে বেরিয়ে আসছে আমাকে শেষবার দেখার জন্য। কিন্তু আমি থেমে নেই। আমার নিয়ে পশুর গাড়িটা কোথায় হারিয়ে যাচ্ছে তা আমি জানি না। বাবা আমাকে কার কাছে বিক্রি করছে, কে আমার মালিক, আমাকে সে কেন কিনেছে, এসব কিছুই জানি না আমি। শুধু জানি 3 বোন আর বাবার খাবার জোটাতে এইমাত্র আমি বিক্রি হয়ে গেছি। 30 বছর আগে পৃথিবীর নতুন মেহমান হয়ে যে দেশে জন্মেছিলাম, আজ আমি সেই দেশ ছেড়ে কোথায় গা ভাসিয়ে তা আর জানা হলো না আমাকে। আমাকে নিয়ে আসা বৃদ্ধ গাড়োয়ান আর তার পশুর গাড়ি ছুটিয়ে এগিয়ে চলছে বিস্তর খোলা প্রান্তের দিকে। গাড়োয়ানের বয়স হয়েছে, পাক ধরা চুল আর কুঁজো হয়ে বসার ভঙ্গিতে বার্ধক্যের ছাপ স্পষ্ট। গাড়োয়ান যেমন বুড়ো, ওর পশুটা তেমনি বয়স্ক। স্লথ গতিতে টেনে টেনে চলছে সেটা। বোঝাই যাচ্ছে পশুটির গায়ে বল নেই। এর চেয়ে পায়ে হাঁটলে আরও দ্রুত এগোনো যায়। মাঝরাতে চলা থামিয়ে ঘুরিয়ে পাড়ার পালা। বৃদ্ধ গাড়োয়ান আমাকে বলল, রাতে আর সামনে এগোবে না, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। বলে লণ্ঠন আর লাঠি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। আমি অবাক হয়ে গেলাম। এই ধুধু ফাঁকা প্রান্তরে পাহারা দিতে হবে কেমন? এখানে তো এমন কোনো পশু নেই যা রাতের অন্ধকারে আমাদের উপর হামলা করতে পারে। তাহলে কার ভয়ে রাত জেগে পাহারা দিবে বুড়ো? শুধু শুধু নিচাষার হয়ে ঘুরে বেড়ানোর মনে হয়? আমার এসব প্রশ্নের জবাব যখন আমি পেলাম, তখন বুড়োর প্রতি ভুল বোঝাবুঝি রইল না, বরং বয়সের ভারে নুইয়ে পড়া এই বৃদ্ধ গাড়োয়ানের প্রতি বুক ভরা শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। ভোরবেলা আবার গাড়ি চলছে। দুপুরে গড়িয়ে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়তে শুরু করছে, তখন আমরা সেই জলের ফোয়ারার কাছাকাছি জায়গায় উপস্থিত হলাম। গাড়োয়ানকে ফোয়ারার কথা বলতে সে কথা বিশ্বাস করতে চাইল না, বরং সহস্যে বলে উঠল, এই মরাভূমিতে জলের ফোয়ারা? জেগে জেগে খোয়াব দেখছো নাকি মেয়ে? ওর বিদ্রুপ মাখা হাসিকে টপকে শান্ত গলায় আমি সব খুলে বললাম। মাসে 2বার জল নিয়ে সেই জল কিভাবে সারা মাস কাটাতাম সেই কথাও বললাম তাকে। আমাদের আহার্য এখন শুকনো খাদ্যশস্য, ফসলি দানা ইত্যাদি, তাই হাঁড়িতে জল দিতে হয় না, বাসন ধোয়ার ঝামেলা নেই। আর আমরা যেহেতু গরিব, যে আমাদের বাড়তি কাপড়ও নেই, সুতরাং সেগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হয় না। মাসে 2-1বার এসে কাপড় সমেত গা ভেজালেই হয়ে যায়। তাই মাসে 2বার এখানে এসে জল নিতাম আমরা। অনেক দূর হওয়ায় এখানে যেদিন আসতাম সেদিন আর ফিরে যেতে পারতাম না। এখানে রাত কাটিয়ে পরের দিন সকালে রওনা দিতাম।
আমরা দুই বোন এখানে রাত কাটাতাম শুনে বৃদ্ধ গাড়োয়ান আঁতকে উঠল। ওর আতঙ্কিত চেহারা দেখে আমি খুব অবাক হলাম। এখানে এতটা ভয় পাবার কী আছে সেটা আমি এখন বুঝতে পারলাম না। আমার সব শুনে গাড়োয়ান শেষমেশ নিঃশ্বাস করে বলল, এখানে সত্যি জলের ফোয়ারা আছে। একটা ছোট্ট পাত্র নিয়ে এসে গরম বালির উপরের দিকে ফোয়ারার দিকে এগিয়ে যেতে লাগলো। খোলা মাঠের মাঝখানে গাড়ি থেমে দেখে কোত্থেকে যেন একটি পুচকি মেয়ে সামনে এলো। সেও হয়তো মা কিংবা বোনের সাথে জল নিতে এসেছে। গাড়ি দেখে পালিয়ে এসেছে সেখান থেকে। ওর পরনে ছোট্ট ঢিলেঢালা পুরনো ময়লা হাফ প্যান্ট, গায়ে কাপড় নেই, মাথার অযত্নে বেড়ে ওঠা এক খাবলা জট পাকানো ললাটে চুল, চোখের মনি তামাটে, গায়ের রং ফর্সা, তবে সূর্যের তেজি আলোয় চামড়া চলছে লালচে হয়ে গেছে। ও শুকনো ঠোঁট দুটো বহুদিন পেট ভরে খেতে না পাওয়ার নির্মমতার সাক্ষী। সজ্জিত গাড়ি দেখে সে হয়তো ভেবেছে এই গাড়ি করে হয়তো কোনো এক সাহেবের বউ যাচ্ছে, এবং সম্ভবত সামান্য খেতে পাওয়ার লোভে সে গাড়ির সামনে হাত পেতে দাঁড়িয়েছে। আমার কাছে দুটো মুদ্রা আছে, সেগুলো ওর হাতে তুলে দিলাম। ছোট্ট মেয়েটি মুদ্রাগুলো হাতে তুলে নিয়ে এগুলো এপিডোটিপিড দেখে আমার দিকে ফ্যাল করে তাকালো। সে এই মুদ্রার ব্যবহার জানে না। এই ছোট্ট মেয়েটির জন্মের আগে একসময় এদেশের মুদ্রার বিনিময়ে জিনিসপত্র ক্রয় করা হতো, কিন্তু দুর্ভিক্ষের পর যখন এদেশে তুমুল খাদ্যাভাব দেখা দিল, তখন মুদ্রার ব্যবহার ধীরে ধীরে বিলুপ্ত হতে যেতে লাগলো। যেতে খাবারের মতো কিছু নেই, সেখানে মুদ্রা দিয়ে কি হবে? একসময় যার অনেক টাকা ছিল, সেও তার সমস্ত উপার্জন দিয়ে এক মুঠো খাবার পায় না। সেই সুযোগে অন্য মুলুক থেকে আসা বণিকের দল এদেশে অসহায় মানুষদের ঠকিয়ে সামান্য খাদ্যের বিনিময়ে তাদের সমস্ত অর্জিত সম্পদ বস্তায় ভরে নিয়ে যেতে লাগলো। এখন আর মুদ্রোজ্জ্বল নেই, শুকনো খাবার, এক মুঠো আহার্য পেলে এরা নিজেদের সব কিছু বিলিয়ে দিতে রাজি। একসময় যার অঢেল সম্পদ, অর্থ, বৃত্তের দাপটে মাটিতে পা পড়তো না, ফসলি মৌসুমে যার ফসল ঘরে তুলতে অন্তত অর্ধ শত মজুর দিনরাত পরিশ্রম করতো, সেও সামান্য খাদ্যের বিনিময়ে সব কিছু বিলিয়ে আজ নিঃস্ব। এমনই আজ অকাল পড়া দেশে জন্ম নেওয়া এই ছোট্ট মেয়েটি কী করবে এই দুটো মুদ্রা নিয়ে? সে হয়তো জানে না এটা দিয়ে কি করতে হয়, তাই তো মুদ্রাগুলি হাতে পাওয়া সত্ত্বেও হাত বাড়ালো ফিরিয়ে দেওয়ার জন্য। ওর অসহায় চাহনি দেখে আমার খুব মায়া হলো। গাড়িতে ছোট্ট থলের মধ্যে সামান্য শুকনো খাবার রাখা আছে, সেগুলো বের করে মেয়েটার হাতে দিলাম। গাড়োয়ান ততক্ষণে জল নিয়ে চলে এসেছে। আমি আমার খাবার ওই মেয়েটার হাতে তুলে দিচ্ছি দেখে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এমন ভঙ্গিতে চেঁচিয়ে উঠে গাড়োয়ান বলল, এটা কি হচ্ছে? সব খাবার একে দিয়ে দিলে বাকি পথ খাবে কি? আমি ওর কথায় পাত্তা না দিয়ে এদেশের দুঃখী ছোট মেয়েটির মলিন মুখের দিকে তাকালাম। মেয়েটির চোখে জল। খাবার থলে হাত থেকে নামিয়ে রেখে আচমকা সে আমার উপর লাফিয়ে পড়ল। ছোট্ট দুহাতে শক্ত করে আমায় জড়িয়ে ধরে সে ভয়ানক কান্না। যে দেশে এক চিমটে খাবার পেলে সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়, সেখানে আমি নিজের খাবার ওর হাতে তুলে দেব, তা হয়তো সে কল্পনা করতে পারেনি। নিরীহ মেয়েটার কান্না দেখে আমার চোখগুলো কেমন ঝাপসা হয়ে গেল। আমি মমতাময়ী মায়ের মতো ওকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে রাখলাম। ফোপাতে ফোপাতে একসময় শান্ত হলো সে। জীর্ণ হাতের পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে মুচকে হাসলো সে। আমি ওর মাথায় হালতো হাত রেখে বললাম, খুশি? সে দ্বিগুণ হেসে আরও একবার দুম করে আমাকে আলিঙ্গন করলো। তারপরে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে খাবারের থলে হাতে চলে গেল। গাড়োয়ান গাড়ি ছুটিয়ে দিল অনেকক্ষণ, কোনো কথা হলো না। তবে আমি আচমকা টেপ গেলাম। বৃদ্ধ গাড়োয়ান নিঃশব্দে হু হু করে কাঁদছে। বিস্তর খোলা প্রান্ত, তারপরে জলহীন শস্যহীন মরাগা। সেখানে একটা ছোট্ট কুটিরে আমার এতিম 3 বোন, আমার অসহায় গরিব বাবা। মোটা সুতার বুননে কাপড় সর্বকিছু ফেলে সর্পিল গতিতে আমি যে কোথায় চলছি তা এই 2 দিন সফরে বিন্দুমাত্র আন্দাজ করতে পারিনি। বৃদ্ধ গাড়োয়ান গাড়ি থেকে নেমে আজ দুপুরবেলা ছোট্ট মেয়েকে আমার খাবারটুকু দিয়ে দেওয়ার পর ভেবেছিল বাকি পথটুকু বোধহয় জল পান করে কাটাতে দিতে হবে, কিন্তু না, বৃদ্ধ গাড়োয়ান তার খাবারের থলেতে আমার দিকে এগিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে গেল। আজ রাতেও সে বাইরে পাহারা দিবে। আমি গাড়ির ভেতর থেকে অল্প মাথা বের করে বললাম, পাহাড় দেওয়ার কী দরকার? এদেশে হিংস্র পশু তো নেই। গাড়োয়ান ছোট্ট লন্ডন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। আমার কথা শুনে পিছন ফিরে তাকিয়ে বলল, মানুষ থাকতে পশুর কি দরকার? এদেশে মানুষেরা পশুর চেয়েও হিংস্র, বুঝলে মেয়ে? মাঝরাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। শেষ রাতের দিকে গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিক চেয়ে দেখি এখনও অন্ধকার রয়েই গেছে। বয়সের ভারে নুইয়ে পড়া গাড়োয়ান গাড়ির সামনের দিকটা পা দুলিয়ে বসে হেঁচকি তুলে কাঁদছে। ওর পিঠে আলতো হাত রাখতে ধমড়িয়ে উঠল, আপনি কি কাঁদছেন?
বলে প্রশ্ন করতে বৃদ্ধ গারোয়ান মাথা ঘুরিয়ে ফোলা ফোলা চোখে আমার দিকে তাকালো। এই বৃদ্ধ লোক রাতের আধারে এমন আচমকা ফুপিয়ে কাঁদছে কেন, সেটা আমি আকাশ পাতাল ভেবে আবিষ্কার করতে পারলাম না। বাবা আর বোনদের আহার জোগাড় করতে বিক্রি হয়েছে আমি। ভাগ্যের নির্মমতায় নিজের দেশ ছেড়ে অজানা উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছি আমি, অথচ কাঁদছে এই লোকটা। ব্যাপারটা আমার কাছে বেশ গোলেমেলে লাগছে। কিন্তু সে যখন আমাকে সব খুলে বলল, তখন আর কোনো সংশয় রইল না, বরং তীব্র আর্তনাদ আর চাপা দীর্ঘশ্বাস। আমার বুক ভারী হয়ে এলো। সহসা টের পেলাম আমার চোখ বেয়ে জলের ধারা বইতে শুরু করছে। গারোয়ান কেন কাঁদছে সেটা ওকেই জিজ্ঞাসা করলাম। বৃদ্ধ গারোয়ান কাপা হাতে চোখের জল মুছতে মুছতে আমায় বলল, তুমি আজ দুপুরে যে মেয়েটির হাতে নিজের খাবার তুলে দিয়ে এসেছো, ঠিক সেই বয়সী এক নাতনি ছিল আমার। বছরখানেক আগে একদল বণিক ব্যবসায়ের উদ্দেশ্যে আমাদের গায়ে এসেছিল। ওরা বিভিন্ন পণ্য টাকা কড়ির বিনিময়ে খাবার বিলিয়ে দিচ্ছিল। আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই, তাই আমার খাবারও পেলাম না। কিন্তু আমার ছোট্ট নাতনি অবুঝ মেয়ে, খালি হাতে গেলে বণিকের খাবার দিবে না, এটা ওকে কিছুতেই বোঝানো গেল না। সে সেরকম অবাধ্য হয়ে বণিকের তাঁবুর কাছে ছুটে গেল। আশ্চর্যের বিষয় হলো, সে খালি হাতে যাওয়া সত্ত্বেও বণিকরা বিনিময় ছাড়া ওকে দুহাত ভর্তি খাবার দিয়ে দিল। বাড়িতে ফিরে ওর কি আনন্দ! বণিকরা খাবার দিয়েছে সেটা সবাইকে বলে বেড়ালো এবং সবার সামনে সবাইকে দেখিয়ে দেখিয়ে সেই খাবারটুকু খেতে লাগলো। এইটুকু বলে বৃদ্ধ গারোয়ান কী কারণে যেন বুকে হাত দিয়ে আঝাড়ি শুরু করে দিল। ওর কান্না দেখে আমি বললাম, বিনিময় ছাড়া বণিক খাবার দিয়েছে, সেটা তো ভালো কথা। আপনার নাতনি খুব খুশি হয়ে খাবারটুকু খেলো, এখানে কান্না করার কি আছে? গারোয়ান আমাকে অবাক করে দিয়ে হাউমাউ করে বলল, বণিকেরা খাবার দিয়েছে সেটা দেখে আমরাও খুশি হয়েছিলাম, কিন্তু অমানুষ বণিকগুলো খাবারের সাথে ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছে। সেটা আমি জানতাম তাহলে কিছুতেই সেটা খেতে দিতাম না। কথা শুনে আমি আঁতকে উঠলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছে মানে? মানে আমার অবুঝ নাতনি খালি হাতে খাবার চাইতে গিয়েছিল বলে বণিকরা খাবারের সাথে ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছিল। আমার ছোট্ট নাতনি সেটা টের পায়নি। তাড়াহুড়ো করে অনেকটা খাবার গিলে ফেলার পর শুরু হয় অশান্তি। মেয়েটা কি কষ্ট পেয়েছে সেদিন! সারাটা রাত মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সে কি যন্ত্রণা, কি আর্তনাদ! আহা! সারাটা রাত গলা কাটা পশুর মতো ছটফট করছে। ভোরবেলা ওর মৃত্যু হচ্ছে। এটুকু বলে গারোয়ান হাঁটু ভাঁজ করে বসে হাঁটুর ভিতরে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি টের পেলাম আমার চোখের জল বয়ে জলের ধারা বইতে শুরু করছে। বিষাক্ত দীর্ঘশ্বাস ভরে উঠেছে বুক। মানুষ কতটা হিংস্র হতে পারে! ওরা কিভাবে পারলো একটা ক্ষুধার্ত বাচ্চাকে মেয়েকে এমন নৃশংস মৃত্যু দিতে? কী নির্মম ছিল সেই মৃত্যু, কী নির্দয় ছিল সেই বণিকের দল! এরপর টানা 7 দিন সর্পির গতিতে চলার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। বিশাল বড় পাথুরে প্রবেশদ্বারের সামনে গাড়ি থামলো। 4 জন লোক পালকি সমেত এসে আমাকে নতুন বধূর মতো গ্রহণ করলো। জলের অভাবে ফেটে চৌচির যে দেশ, সেখানে একবেলা খাবার পাবার লোভে লোকেরা নিজেদের সব কিছু বিলিয়ে দিতে রাজি। সেই মুলুক সামান্য খেতে পেলে নিজের স্ত্রী বা কন্যাকে বিক্রি করে দেয়। সেই দেশে এমন বিশাল অট্টালিকা দেখে বিস্মিত হলাম। তার থেকে বেশি বিস্মিত হলাম মাটির টবে সজ্জিত বাহারি ফুলের গাছ। যে দেশে এক ফোঁটা জলের অভাবে বৃক্ষ লতা ঘাস মরে সাব হয়ে গেছে, সে দেশের কোথাও কোনো সবুজ পাতা খুঁজে পাওয়া যায় না, সেই দেশে এমন সুন্দর ফুল ফুটলো কীভাবে? একটু পরে মহলের ভেতর থেকে অনেকগুলো অল্প বয়সী সুন্দরী মেয়ের দল বেরিয়ে এসে হাস্যোজ্জ্বল মুখে আমাকে বরণ করতে লাগলো। সামান্য মিষ্টি খাবার তুলে দিয়ে ওরা আমাকে সাধুবাদ জানাতে শুরু করলো। আমাকে টেনে প্রসাদের ভিতরে এক গুপ্ত গোসলখানায় নিয়ে গেল। সেখানে মাটির পাত্রে টলটলে জল রাখা। মেয়েগুলো আমাকে বিন্দু মাত্র সময় না দিয়ে পাত্র থেকে জল নিয়ে আমার মাথায় ঢেলে দিল। তারপর চারকোনা অথচ ছোট্ট সুগন্ধি একটা যেন আমার গায়ে ডলতে লাগলো। কোথায় এসে পড়লাম! এমন জগৎ যে হয় তা আমার কল্পনার বাইরে। আমি কার কাছে বিক্রি হয়ে এসেছি? এই অট্টালিকায় আমাকে কেন নিয়ে আসা হলো? আর এই মেয়েগুলোই বা কে? আমার আকাশ পাতাল ভাবছি, আর এর মধ্যে মেয়েগুলো পাতলা শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে আমার মাথা মুছে দিচ্ছে। পরনের কাপড় পাল্টে দিয়ে একলা ঘরে এনে ছেড়ে দিল। যাবার সময় বলে গেল, এটা আমার বিশ্রামঘর, কাল সকালে ওরা আবার আসবে, তখন কথা হবে। গভীর রাতে এক মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতে আমার ঘুম ভেঙে গেল। কে যেন খুব মিহি গলায় গুনগুন করে গান গাইছে। ঘর থেকে বেরিয়ে একটু এগোতেই আমার অবাক লাগলো, এত সুন্দর করে কেউ গান গাইতে পারে আমি কোনোদিন শুনিনি। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো অবশ হয়ে সেই মিহি কণ্ঠস্বরের টানে এগিয়ে যেতে লাগলাম। আরও একটু এগিয়ে যেতে আসল ব্যাপার বুঝতে পারলাম, ওটা গান নয়। গান কখনো এত সুমধুর হয় না। এই মাঝরাত্রিরে গুনগুন করে কে যেন কোরআন পড়ছে। এমন বিমোহিত করে পাড়া গলা কার?
ভেবে আরও কয়েক কদম এগোতে কণ্ঠস্বর আরও জোরালো হয়ে আমার কানে বিঁধত। মেলি কণ্ঠে পড়া কোনার বাড়ি আরও স্পষ্ট হয়ে উঠল। খুব মিহি আর কোমল গলার স্বর। যে ঘর থেকে আওয়াজ আসছে সেই ঘরের সামনে এসে দেখি ভেতরে টিমটিমে আলো জ্বলছে। সেই আলোয় কুরান পড়ছে একটি 18-20 বছরের মেয়ে। মাথার উপর লম্বা ঘোমটা টেনে বসে এক নাগাড়ে পড়ে যাচ্ছে। মেয়েটির কোরআন পড়ায় এতটা ধ্যানমগ্ন হয়ে গেছে, আমি আলগোছে ওর কাছে গিয়ে বসেছি সেটা বিন্দুমাত্র টের পাইনি। এই ঘরে নিভু নিভু আলোয় ঘোমটার আড়ালে থেকে মেয়েটার ফর্সা চেহারা উকি দিচ্ছে। মেয়েটাকে খুব কাছ থেকে যখন বিহমিত চোখে মুগ্ধ হয়ে ওকে দেখে যাচ্ছি, তখন ওর চোখের উপর স্থির হয়ে থাকা ভীষণ ঘন ভুরু যেন আচমকা কেঁপে উঠল। ভীত হরিণীর মতো চঞ্চল চোখে আমার দিকে তাকিয়ে আকস্মিক ভয় পাওয়ার গলায় বলে উঠল, কে আপনি? আমি ওর হাতের উপর হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বললাম। প্রথমে বুঝতে পারিনি, তবে একটু জানতে পারলাম ওই মেয়েটি অন্তঃসত্ত্বা। 8 মাসে অন্তঃসত্ত্বা শুনেই খুশি হয়েছিলাম, কিন্তু মেয়েটি যখন বলল সে অবিবাহিত, তখন সেটা শুনে আমি একরকম আঁতকে উঠলাম। চাপা গর্জনে বললাম, তাহলে এ বাচ্চা কার? প্রশ্ন শুনে মেয়েটির চোখের কোণে জল জমে গেল। সে আমার হাতটা চেপে ধরে মোলামায়ের অথচ বিষণ্ণ গলা বলল, আমিও একদিন তোমার মতো বিক্রি হয়ে এসেছিলাম বোন। এটুকু বলে যেতেই আমি প্রবল উত্তেজনায় বলে উঠলাম, তারপর? আমার মতো বিক্রি হয়ে এখানে এসেছিল, তারপর কি হলো? মেয়েটি জবাব দেবে তার আগে একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে কড়া গলায় আমাকে শাসিয়ে বলল, এই মেয়ে, তুমি নিজের ঘর ছেড়ে এখানে এসেছো? অতঃপর আমি মাথা নিচু করে নিজের ঘরে চলে যাচ্ছি। যেতে যেতে আকাশ পাতাল ভাবছি। অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো প্রকাশ হয়ে মাথার ভিতরে কিলবিল করছে। আমি একবার পেছনে ফিরছি, ঠিক তখনই বয়স্ক মহিলা ফের ধমক দিয়ে বলল, যাও এখান থেকে। 1,20,000 বর্গ মাইল একটি দেশ, যেখানে কিছু বছর আগে গাছগাছালি, বৃক্ষ, বন, মাঠ ভর্তি সবুজ ফসল, পুকুর কূপে টলটলে জল সবকিছু ছিল, কিন্তু মাত্র কয়েক বছরে আশ্চর্যজনকভাবে এই বিশাল জায়গা জুড়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। জমির ফসল, বন বাঁধার বৃক্ষ সবকিছু শুকিয়ে নষ্ট হয়ে গেছে। অসুখ পড়ে অপুষ্টির যোগে মানুষ মরে দেশের জনসংখ্যা অর্ধেক নেমে এলো। গরিব শ্রেণীর মানুষের কথা বাদেই দিলাম। যারা প্রচুর ধনবান ছিল তারা চড়া দামে খাবার কিনতে কিনতে আজ নিঃস্ব। লোকে ভাবে এটাই সৃষ্টিকর্তার অবিচার। তিনি এদেশের মানুষকে কষ্টে রেখেছেন, কিন্তু এদেশের অসহায় লোকদের এমন দুরবস্থার পিছনে কিছু সংখ্যক মানুষ যে তুমুল ষড়যন্ত্রণা রচনা করেছেন সেটা কেউ জানে না। আজ থেকে 1 সপ্তাহ আগে রাতের অন্ধকারে গারোয়ান আমাকে সেখানে নিয়ে এসেছিল, যেখানে অট্টালিকা বলে ভুল বলেছিলাম। এটা কোনো সাধারণ অট্টালিকা নয়। এই যে 1,20,000 বর্গ মাইল দেশ, আমাদের দেশ, সেই পুরো দেশের যিনি অধিপতি রাজা, সেই রাজার রাজপ্রাসাদ এটা। আর এই রাজপ্রাসাদের সামান্য একজন দাসী আমি। এই মহলের অন্দরে অন্দরে শুধু আমি না, আমার মতো অসংখ্য অল্প বয়সী মেয়ে ঘুরে বেড়ায়। রাত্রিবেলা পুরো মহল ঘুমিয়ে পড়ার পরে মেয়েদের কানাঘুষো শুরু হয়। মহলের অন্দরে ফিসফিসানির ঢেউ জেগে ওঠে। আজ কার কপাল ফুলল রে? চাপা স্বরে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। কোন মেয়ে কী এক অপরাধ করেছে তার উদ্দাম পিঠে রাতভর চাবুক চালানো হয়। মেয়েটি অসহায় অর্তনাদ। সারা রাত নির্ঘুম কেটে যায়। ভোরবেলা অসংখ্য পাখির ডাক শোনা যায়। পিঞ্জিরার আবদ্ধ অল্প কিছু জীবিত পাখি। দুপুরবেলা সবগুলো দাসী মেয়েকে একঘরে খাবার দেওয়া হয়। 16 থেকে 25 বছরের বয়সে অন্তত 200 মেয়ে গোল হয়ে বসে খাবার খাই। যে মেয়ের পিঠে কাল সারা রাত চাবুক পেটানো হয়েছে, ওর গায়ে জ্বর এসেছে। আমাদের সাথে বসলো, খাবার ওর পেটে গেল না। কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে গতকালে একটা গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে ফেলেছিল। সেটা শাস্তি হিসেবে তাকে রাতভর চাবুক দিয়ে মারা হয়েছিল। বিকেলে সবগুলো মেয়েকে লাইনে দাঁড় করানো হলো। জানতে পারলাম সবার ওজন মাপা হবে। যার ওজন তুলনামূলক কম তার খাবার দ্বিগুণ করে দেওয়া হবে। যার ওজন বেশি তার খাবার বন্ধ করে দেওয়া হলো। আগামী 1 সপ্তাহ সে শুধুমাত্র জল পান করবে। ওজন বেশি হবার ফলে যে মেয়েটি আজ 4 দিন ধরে শুধু জলপান করে বেঁচে আছে, আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দুপুরে খাবার খেতে বসেছি, সবাই তখন সে শুধুমাত্র 1 পেয়ালা জল দেখে রাগে দুঃখে দুমুটো মাথি তুলে রাক্ষসের মতো খেতে শুরু করে দিল। সন্ধ্যার পর মেয়েটির ধারে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রাতে ওর সাথে কী হবে কেউ জানে না। যে দেশে বছরের পর বছর বৃষ্টি হয় না, যেখানে জলের অভাবে বিস্তীর্ণ জমির ফসল পচে মরে আর ফসল ফলানো গেল না, সেই দেশের এমন সুন্দর গাছ, এত সুন্দর ফুল, পাতা, জল দেখে অবাক হওয়া ছাড়া উপায় নেই। ভেবেছিলাম এখানকার কেউ হয়তো জাদুমন্ত্রের দ্বারা বৃষ্টি আনতে পারে, অথবা জলের অনুপস্থিতিতে বৃক্ষ জন্মাতে পারে। কিন্তু পরে দেখি একদল লোক বিশাল বড় বড় পাত্রে করে বাইরে থেকে জল নিয়ে আসে। সেই জল গাছে দেওয়া হয়, কূপে ফেলা হয়, পান করা হয়। একদিন দেখলাম অনেকগুলো লোক একসাথে কাঠের তৈরি কি যেন কাঁধে নিয়ে যাচ্ছে।
কারো আদেশ ব্যতীত মহল থেকে বের হওয়া নিষেধ। তবে ভেতর থেকে উকি দিয়ে যতদূর দেখলাম, লোকগুলো একটা বিশাল কাঠের মূর্তি কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। পরে জানতে পারি ওই মূর্তি একটি ঘোড়ার আদলে তৈরি। একজন বণিক এই মুলুকে ব্যবসা করে বহু ধনরত্ন কামিয়েছে, তাই সে খুশি হয়ে একটি মূর্তি এই দেশের অধিপতিকে উপহার দিয়েছে। এদেশের যিনি অধিপতি, যার মহলে দাসী হয়ে আমি এখানে এসেছি, তার একটি প্রিয় ঘোড়া আছে। ঘোড়াটির নাম অশ্বী। সেই অশ্বীর আদলে মূর্তি বানিয়ে বাণিক অধিপতিকে খুশি করেছে। আজ থেকে কিছুদিন আগে আমি এই বিশাল প্রাসাদের ব্যাপারে জানতাম না। এই অকাল পড়ার দেশের যে একজন অধিপতি আছেন, একজন অভিভাবক আছেন, তা আমি জানতাম না। শূন্যতায় খাখা করা দেশটিতে যে গাছ আছে, ফুল আছে, জীবিত পাখি আছে, সেটা আমি কিছুতেই আগে ভাবতে পারতাম না। এখানকার অবস্থা দেখে আন্দাজ করার উপায় নেই যে বাইরে মানুষজন এক ফোঁটা জলের অভাবে কি নির্মমভাবে আকাশের দিকে চেয়ে আছে। সামান্য একটু খাবারের অভাবে মানুষ কি হাহাকার। বাবারা মেয়েকে বিক্রি করে দিচ্ছে, স্বামীরা বউকে বিক্রি করে দিচ্ছে, মেয়েরা বিক্রি হয়ে যাচ্ছে। অথচ এখানে কোনো খাবারের অভাব নেই, কোনো হাহাকার নেই, অস্থিরতা নেই। কেমন যেন শান্তি বিরাজ করছে চারদিকে। শুধুমাত্র আমাদের মনে অশান্তি, কারণ আমরা বিক্রি হয়ে এখানে এসেছি। একটু পরে আমার সাথে কি হতে চলেছে তাও আমাদের ধারণার বাইরে। আজ রাতে সেই অন্তঃসত্ত্বা মেয়েটির কাছে গিয়েছিলাম। সেদিন রাতে যে বৃদ্ধ মহিলা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি এই মেয়েটির মা, জানতে পারলাম। আজ থেকে বছরখানেক আগে সামান্য খাবারের আশায় মা মেয়ে বিক্রি হয়ে এখানে এসেছিল। তারপর থেকে এখনকার দাসী। নিজের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে অন্তঃসত্ত্বা মেয়েটির চোখের কোনো জল জমে গেল। জ্বলন্ত কুপির সামনে আলোর ওর ফর্সা চেহারা লাল বর্ণ দেখাচ্ছিল। আমার হাতটা আস্তে করে টেনে ওর পেটের উপর রেখে বলল, এটা কার বাচ্চা সেটা আমি নিজেও জানি না। আমি শুধু জানি অনেকগুলো লোক পরপর ক্রমাগত আমাকে ভোগ করেছিল, কিন্তু তাদের মধ্যে কার সন্তান পেটে ধরেছি তা আমি জানি না। তুমি প্রতিবাদ করনি? রুদ্রশ্বাস প্রশ্ন ছুড়ে দিতেই মেয়েটি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। অসহায় অথচ মোলায়েম হাসি মিশ্রিত গলায় বলল, তুমি দেখছি কিছুই জানো না। আমরা ওদের কাছে বিক্রি, চিরকালের জন্য ওদের দাসী হয়ে গেছি। এখন ওরা চাইলে আমাদের সাথে যা খুশি তাই করতে পারে। যদি পালিয়ে যাই? আমার মুখে পালিয়ে যাবার কথা শুনে মেয়েটির অসহায় ভঙ্গিতে একগাল হেসে বলল, পালিয়ে কোথায় যাবে বোন? সেই তো অনাবৃষ্টি, অনাহার, সামান্য খাবারের জন্য তীব্র হাহাকার। লোকজন এক মুঠো খাবারের আশায় উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। অপুষ্টির ভোগে কত লোক যে ধুকে ধুকে মরেছে। এখান থেকে পালিয়ে তুমি না খেতে পেয়ে মরতে চাও নাকি? আমি কোনোরূপ জবাব দিতে পারলাম না। মেয়েটি ফের বলল, একবেলা খাবার পাই বলে বেঁচে আছি। এখান থেকে বেরিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে কাছে ডেকে নেওয়া। তুমি এখানেই থাকো বোন, তবে সাবধানে থাকো। জানো তো, নারীর সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। তোমার সম্পদ যেন কোনো হিংস্র দানবের থাবায় নষ্ট না হয়। ঘুমেতে যাওয়ার আগে একটা দুঃসংবাদ শুনলাম। আমাদের মতো একটি মেয়ে আঁধারে রাতে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। একদল রক্ষী তাকে ধরে এনে পিটিয়ে আধমরা করে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। মেয়েটি মারা যাওয়ার আগে কাতর কণ্ঠে পানি চাইছে। তার মুখে এক ফোঁটা জল ঢেলে দেবার এমন সাহস কারো নেই। আজ রাতে আমার চোখে ঘুম এলো না। চোখ বন্ধ করলে আমার ছোট বোনগুলি নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে উঠছে। গায়ের কথা মনে পড়ছে, আমার গরিব বাবার কথা মনে পড়ছে। ওদের কাছে যে মরিমান খাবার আছে, তা দিয়ে আগামী কিছুদিন চালিয়ে নিতে পারবে। তারপর যখন খাবার ফুরিয়ে যাবে তখন কি করবে? আমার একটি বোনকে বেঁচে দিবে? কিন্তু আমি যে কথা দিয়েছি, যে বলে এসেছি খাবার ফুরিয়ে যাবার আগে আমি ফিরবো, আমি আমার বোনকে বিক্রি হতে দিব না। আমি কি আমার ওয়াদা রক্ষা করতে পারবো? সময় ফুরিয়ে যাবার আগে আমার ফেরা হবে তো? কত রকমের পরিচয় হয়, কেউ রাজা, কেউ বণিক, কেউ প্রজা, কেউ গাড়োয়ান, কেউ মা, কেউ বাবা, কেউ বোন। আমি একসময় এক বৃদ্ধের মেয়ে ছিলাম, তিনটি ছোট ছোট মেয়ের বোনও ছিলাম। কিন্তু এখন আমার একমাত্র পরিচয় আমি একজন দাসী। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। এতদিন আমি রক্তে মাংসে গড়া মানুষ ছিলাম, কিন্তু এখন আমি আর মানুষ নই। বিক্রি হওয়া যাওয়ার পর আমি বস্তু হয়ে গেছি। আজ আমার দাসী জীবনের 37তম দিন। বিগত 37 দিন আমি কেবল একটাই কথা ভাবতাম, আমাকে কিনে আনা হয়েছে কেন? শুধু আমি নই, আমার মতো আরও 300 মেয়েকে এখানে ফেলে রাখা হয়েছে। সবার মুখে ওই একটাই প্রশ্ন, কেন আনা হয়েছে আমাদেরকে? আজ এতদিন পর সেই প্রশ্নের জবাব পেলাম আমরা। আমাদেরকে এখানে উদ্দেশ্যহীনভাবে ফেলে রাখা হয়নি, বরং আমাদের সবাইকে কিনে এনে এখানে ফেলে রাখার পেছনে একটি সুস্পষ্ট উদ্দেশ্য। আজ থেকে নয়, গত 2 বছরে বিভিন্ন জায়গা থেকে 300 মেয়েকে কিনে আনা হয়েছে, এবং একদল নিয়োগপ্রাপ্ত লোক সবগুলো মেয়েকে নজরে রেখেছে। দুপুরবেলা খাবার দেওয়ার সময় যখন মেয়েগুলোকে এক করা হয়, তখন সেই বিশেষ লোকগুলো আমাদেরকে দেখত। এমনকি প্রতি সপ্তাহে যখন সবার স্বাস্থ্য পরীক্ষা হতো, তখনও তারা আমাদেরকে লক্ষ্য করতো। ওদের মূল কাজ হলো 300 মেয়ের মধ্যে
20 জন সুন্দরী স্বচ্ছ বুদ্ধিমতী মেয়েকে খুঁজে বের করা, যাদেরকে বাছাই করা হবে মূল মহলে পাঠানোর জন্য। বাকি 280 জনকে অন্যত্র বিক্রি করে দেওয়া হবে। আর সকালে থেকে তোড়জোড় চলছে। আমাদের লাইনে দাঁড় করিয়ে এক এক করে বাছাই করতে হচ্ছে। লাইনের একদম শুরুতে কয়েকজন পুরুষ লোক দাঁড়িয়ে, যারা সবগুলো মেয়ের আকার, আকৃতি, ওজন, উচ্চতা পরখ করে বাছাই করছে। আমার সামনে আর মাত্র 3টে মেয়ে, তারপর আমার পালা। গর্ভবতী মেয়েকে দেখে ওরা কোনো রকম মাপজোগ না করে ওকে আলাদা করে ফেললো। 2জন লোক এসে মেয়েটিকে ধরে নিয়ে যাবে, ঠিক তখনই মেয়েটি মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওই লোকগুলো পা জড়িয়ে ধরে শেষবারের মতো নিস্তার চাইলো, কিন্তু সেটা আর তার কপালে ছিল না। নির্দয় লোকগুলো তাকে টানতে টানতে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলো। ওদিকে একটা বিশাল ঘর আছে, কেউ অপরাধ করলে সেই ঘরে নিয়ে নির্যাতন করা হয়। লোকগুলো গর্ভবতী মেয়েটিকে ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে দেখে ওর কান্না আরও বেড়ে গেল। ওর বুক ফাটা আর্তনাতে আকাশ বাতাস কেঁপে উঠল বহুবার, কিন্তু শেষ নিঃশ্বাস আর হলো না। ওই ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো তাকে। মেয়েটির শেষবার মরণ যন্ত্রণা আর্তনাদ করে উঠল, তারপর গভীর নিস্তরতা। আর মাত্র কয়েকদিন পর বাচ্চা জন্ম নিত, কিন্তু তাকে আর সেই সুযোগ দেওয়া হলো না। এই পৃথিবীর বাস্তবতা কতটা নিষ্ঠুর হতে পারে তা দেখা হলো না তার। দুপুরের পশ্চিম দিকে হেলে পড়ার আগে বাছাইয়ের কাজ শেষ হলো। বাছাইকৃত 19 জন মেয়েদের মাঝে আমি একজন। আমাদেরকে আলাদা সারিতে দাঁড় করানো হলো। কথা ছিল 20 জন মেয়েকে আলাদা করবে, কিন্তু এখন একজন কম, সেটা বুঝে উঠতে পারলাম না। বাদ পড়া মেয়েগুলোকে আলাদা সারিতে দাঁড় করা হলো, আমরা ভিন্ন সারিতে। এতদিন আমরা যারা একসঙ্গে ছিলাম, আজ একটু পরে আমাদেরকে আলাদা গন্তব্যে ভিন্নে হয়ে যাবে। ওরা কে কোথায় যাবে সেটা কারো জানা নেই, তবে আমাদেরকে ভেতরে মহলে প্রেরণ করা হবে। অত্যাচার করা মেয়েটা ঘর থেকে একটা মেয়ে পা টেনে টেনে এগিয়ে আসতে দেখা গেল। সেই মেয়েটি গর্ভবতী। ওর 2 পায়ে চিটচিটে রক্তের দাগ দেখা যাচ্ছে, চেহারায় দুর্বলতার ছাপ স্পষ্ট। শরীর থরথরে কাঁপছে। কাছে এসে আমার হাতের উপর ওর দুর্বল কাঁপা কাঁপা হাতগুলো রেখে বলল, ওরা আমার বাচ্চাকে মেরে ফেললো বোন। আমি আকাশের মালিকের কাছে বিচার দিলাম, তিনি যেন এদের সবাইকে ততটাই শাস্তি দেন যতটা এরা আমার বাচ্চাকে দিয়েছে। এটুকু বলে মেয়েটি ধপ করে মাটিতে পড়ে গেল। ওর মুখের উপর ঝুঁকি এসে দেখলাম জ্ঞান হারিয়েছে। মেয়েটির শরীর থেকে প্রবল রক্তক্ষরণ হয়েছে। ওর কোমর থেকে পা অবধি জমাট বাঁধা রক্ত লেগে আছে। শরীরটা যে কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাত পা ভীষণ রকমের ঠান্ডা, তবে সে এখনও মারা যায়নি। দুঃখী মানুষ সহজে মরে না, সারাটা জীবন কেবল দুঃখ বয়ে বেড়ায়। এই মেয়েটি বোধহয় মরবে না, দুঃখ বয়ে বেড়াবে। আমরা এতদিন যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 500 গজ দূরে আরও একটি মহল আছে। সেই মহলে আমাদেরকে আনা হয়। সেই গর্ভবতী মেয়েটি সহ আমরা মোট 20 জন এখানে এসেছি। যদিও মেয়েটি এখন আর গর্ভবতী নেই, ওর পেটে সন্তানকে মেরে ফেলা হয়েছে। মেয়েটি তাই বারবার জ্ঞান হারাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরেছে। আমার বাচ্চা কই? আমার পেটের বাচ্চা নেই কেন? বলতে বলতে ফের অজ্ঞান হয়ে যাচ্ছে। ওই বৃদ্ধ মা এখানে নেই, ওনাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বেচারি অভাগী মেয়ে আজ নিজের মা আর নিজের পেটের 2 সন্তান দুজনকে একসাথে হারালো। তাকে ঘিরে বসে আছি আমরা 19 জন। কেউ কেউ ওর হাত পা তালুতে গরম করার জন্য চেষ্টা করছে, কেউ কেউ জ্ঞান ফেরার পর কীভাবে সান্ত্বনা দিবে তাও অনুসরণ করছে, আবার কেউ হতবুদ্ধি হয়ে হা করে চেয়ে আছে। উত্তরের খাঁজকাটা জানলার কাছে দাঁড়িয়ে আছে আমি। বাইরে অমাবস্যা অন্ধকার নেমে আছে, তবুও অনেক দূর থেকে 4 জন লোক এগিয়ে আসছে, সেটা স্পষ্ট দেখতে পেলাম। 4টা কালো কালো অবয়ব ধীরে ধীরে আমাদের মহলের দিকে আসছে। লোকগুলো মহলের সামনে এসে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ নিজেদের মধ্যে কি যেন বলাবলি করে নিল, তারপর একসাথে মহলের সদর দরজার সামনে এসে উপস্থিত হলো।